হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাইতেছো? সাউন্ড কম? আমি কথাই বলতেছি না। সাউন্ড কম? আমি কথাই বলতেছি না। আজকে হলো আমাদের টপিক ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশনটা হলো যে মরফোলজির যে ইয়াটা ছিল, চ্যাপ্টারটা ছিল, ওই চ্যাপ্টারের একটা টপিক হলো ওয়ার্ড ফরমেশন। আর আমরা কি জানি যে মরফোলজি মানে ওয়ার্ড ফরমেশন। বুঝতে পারছো? তো এই যে একটা ওয়ার্ড ফরমেশন, এই ওয়ার্ড ফরমেশনের একটা প্রশ্নই আছে। এটা তোমাদের একটা ব্রড প্রশ্নে আছে। ওই দিনের যে প্রশ্নটা ছিল যে মরফিম এবং মরফোলজির যে ক্লাসিফিকেশনটা, ওইটাই সে তোমাদের দেখবা যে পাশে লেখা আছে 2014 মনে হয় সম্ভবত, যে ওইখানে একটু অন্যরকমভাবে আসছিল প্রশ্নটা, একটু ঘুরে আসছিল, তাই কিন্তু আমরা এটা আবার নোটের মধ্যে ইনক্লুড করছি। ওইখানে ছিল কি মরফিমের ক্লাসিফিকেশনটা, যেটা 2022-এর প্রশ্নে আসছে। আর তোমাদের ওইখানে মানে বলতেও পারে যে ফিমরফিম অ্যান্ড ব্রাউন মরফিমটা কি, এটা ডিসকাস করার জন্য তো এটা পড়বা। বুঝতে পারছো? প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তো এটা পরে নলেজে রাখবা যে মরফিমের ক্লাসিফিকেশনের মধ্যে ফ্রি অ্যান্ড বাউন্ড মরফিমটা অ্যাকচুয়ালি কি এবং এইটার কতগুলি ভাগ আছে, এটা মানে ধারণা অবশ্যই রাখবা যদি প্রশ্ন ঘুরিয়ে আসে। তবে ওই প্রশ্নটা থেকে আজকে যে প্রশ্নটা ওয়ার্ড ফরমেশন পড়বো, ওইটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আমি কি ক্লিয়ারলি, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার কিছুটা ঠান্ডা। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সবাই যেহেতু সবকিছু ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওয়ার্ড ফরমেশন কথাটা তো মানে বুঝতেছো যে ওয়ার্ড ফরমেশন মানে কি শব্দ গঠন। তো শব্দ কিভাবে গঠন করা হয়, শব্দ কয়েকটা প্রসেস আছে, যে ওই প্রসেসগুলি অ্যাপ্লাই করে কি একটা ওয়ার্ড
গঠন করা হয়। এখন ওই ওয়ার্ডটাকে একটা নাউন হতে পারে, একটা অ্যাডজেক্টিভ হতে পারে, একটা অ্যাডভার্ব হতে পারে, একটা ভার্ব হতে পারে, মানে যে কোনো পার্টস অফ স্পিচ যে আছে যে কোনো আমার হতে পারে সেটা ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে। এখন কি আমরা প্রথমত কি ওয়ার্ড ফরমেশনটা অ্যাকচুয়ালি কি এটা বুঝে নেই যে ওয়ার্ড ফরমেশন ইজ দ্য প্রসেস অফ প্রডিউসিং অর ফর্মিং নিউ ওয়ার্ডস। ওয়ার্ড ফরমেশনটা কি নতুন শব্দ গঠন অথবা শব্দ উৎপাদনের একটি প্রক্রিয়া। ইট ইজ আ ভেরি কমন অ্যান্ড প্রোডাক্টিভ প্রসেস। এটা কি মানে খুবই সাধারণ এবং মানে প্রোডাক্টিভ বলতে কি এখানে প্রোডাক্টিভ বলতে বোঝানো হচ্ছে যে একটা শব্দ যে নতুন একটা শব্দ উৎপন্ন হয় এটা বোঝানো হচ্ছে এখানে, উৎপাদনশীল না। মূলত আমরা যে প্রোডাক্টিভ উৎপাদনশীল ব্যাপারটা ওই রকম না, এখানে মূলত যে নতুন নতুন শব্দ উৎপন্ন হয় এটাকে বোঝানো হচ্ছে। Many words formation rules and process are followed all over the world. পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মধ্যে ক্ষেত্রে কি অনেকগুলো ওয়ার্ড মানে আমাদের যে ওয়ার্ড ফরমেশনের রুলস মানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো কি ফলো করা হয়। তো তার মধ্যে কিছু যে মেজর যে রুলসগুলো এগুলো হচ্ছে আমরা নিচে আলোচনা করব। এতটুকু কি ক্লিয়ার হয়েছে যে ওয়ার্ড ফরমেশনটা অ্যাকচুয়ালি কি এবং এটা কাজ কি? ব্রিফে কিন্তু আসতে পারে যে হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন, এটা কিন্তু ব্রিফে আসতে পারে। তো প্রতিটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের ব্রিফ অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি এটা কিন্তু অবশ্যই জানা দরকার, কারণ তোমাদের ব্রিফ আসতে পারে। ব্রিফ যে একদম প্রিভিয়াস আসবে বা সেট থেকে আসবে এরকম কোনো কথা নাই। যেমন কি ফোর্থ ইয়ারের একটা কোর্সের নাম আছে ইএলটি, মানে তোমাদের যে ওইটা হচ্ছে লিঙ্গুইস্টিক থেকে ইজি ওইটা, কিন্তু ওইখানে হচ্ছে তোমাদের যে এবারের পরীক্ষার্থীরা ছিল তাদের প্রশ্ন ডিপলি করছিল। তো যারা ডিপলি পড়ছে তারা কিন্তু পারছে, কিন্তু যারা এসে শুধু ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো ওইগুলোর পিছনে দৌড়াইছে তারা কিন্তু পরীক্ষা ভালো দেয় নাই। তো তাই কি তোমাদের সব কিছুরই নলেজ রাখতে হবে। ওয়ার্ড ফরমেশন বলতে হলো শব্দের গঠন বোঝায়, কিভাবে শব্দ উৎপন্ন হয় এটা। এখন হচ্ছে আমরা ওয়ার্ড ফরমেশনের বিভিন্ন যে রুলস আছে এই রুলসগুলি পড়ব। তো প্রথম কি আছে এই প্রশ্নটা একটু বুঝাই নেই যে এখানে কি প্রশ্নটা বলছে যে ডিসকাস দ্য জেনারেল রুলস অফ ওয়ার্ড ফরমেশন উইথ এক্সাম্পলস। মানে কি এখানে বলছে যে ওয়ার্ড ফরমেশনের যে সাধারণ নিয়মগুলি আছে এই নিয়মগুলো উদাহরণের সহিত এখানে আলোচনা করার জন্য। আরেকটা প্রশ্ন এখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে যে রাইট 5 টেকনিক্স অফ ওয়ার্ড ফরমেশন, মানে দ্বিতীয় যে প্রশ্নটা আছে ওইখানে 5টা দিবা, 5টা রুলস দিবা। আর প্রথম যে প্রশ্নটা আছে ওইটার মধ্যে হচ্ছে তোমাদের ইচ্ছে তোমরা জয়টা দিতে মানে 5টার উপরে দিবা, মেজরগুলি দিবা আর কি। তো প্রথম আমাদের যে প্রসেসিং এটার নাম ওইটা হচ্ছে ডেরিভেশন। ডেরিভেশন কিন্তু আমরা মরফোলজির যে মরফিম ওইখানে কিন্তু পড়ছিলাম, ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে ডেরিভেশনের মধ্যে কি ডেরিভেশন যখন হয় তখন কি এটার ক্লাস চেঞ্জিংও হতে পারে আবার ক্লাস মেনটেনিং হতে পারে। ক্লাস চেঞ্জিং মানে কি যেখানে এসে আমাদের যে ক্যাটাগরিটা পার্টস অফ স্পিচের যে ক্যাটাগরি এই ক্যাটাগরিটা যদি ঠিক থাকে তাহলে এটাকে বলা হয় ক্লাস মেনটেনিং, আর যদি ঠিক না থাকে তাহলে এটাকে ক্লাস চেঞ্জিং বলা হয়। এটা কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম। তো এখানে দেখো ডেরিভেশনটা কি। It is the word formation process in which a derivational affix is attached to the root word to create a new word. এটা কি ডেরিভেশনাল এফিক্স। ডেরিভেশনাল এফিক্স মানে কি যে এটার কিন্তু নিজস্ব স্বতন্ত্র কোনো অর্থ ছিল না। প্রিভিয়াস ক্লাসটা যদি তোমরা একটু মনে করো যে ডেরিভেশনাল যে এফিক্স বা বাউন্ড মরফিম যেগুলো ছিল ওইখানে কিন্তু এগুলোর স্বতন্ত্র কোনো অর্থ ছিল না। এখন এই ডেরিভেশনাল এফিক্সটা কি এটা এফিক্স বাউন্ড মরফিমের আরেকটা নামই কি এফিক্স, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবা যে বাউন্ড মরফিমকে এফিক্সও বলা হয়। তো একটা ওয়ার্ড মানে রুট ওয়ার্ড মেইন শব্দ মূল শব্দটার সাথে যখন কোনো সাফিক্স হইতে পারে তারপর হচ্ছে প্রিফিক্স হতে পারে, এই যে এগুলি কি ব্যবহার করা হয় ইউজ করে একটা নতুন শব্দ গঠন করা হয়, এটা মূলত ডেরিভেশন। বুঝতে পারছো? এই এফিক্সের ভিতরে কিন্তু আমাদের সাফিক্স প্রিফিক্স ইনফিক্সটা পড়ছিল, মনে আছে কি না? তো সাফিক্সটা কি সাফিক্স যখন কোনো শব্দের শেষে আমরা কোনো
একটা অংশ কি যোগ করি, আর প্রিফিক্সটা কি প্রথমে যোগ করি, আর ইনফিক্সটা হলো মিডলে যোগ করি। তো এই যে এখানে কি এফিক্স কথাটা আছে, এফিক্স বলতে তো এখানে সাফিক্স এবং প্রিফিক্স দুটোটাকেই বোঝানো হয়েছে। এটা আমরা একটা ওয়ার্ডের সামনেও যোগ করতে পারি, আবার পিছনেও যোগ করতে পারি। বুঝতে পারছো ডেরিভেশন? The parts of speech of the root word may or may not be changed after derivation process. এই যে আমাদের যে মেইন যে রুট মানে মূল যে শব্দটা আছে, এই শব্দটার কি ক্যাটাগরিটা কি পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে। যদি হয় তাহলে কি আমরা ক্লাস চেঞ্জিং ডেরিভেশনস বলবো, আর যদি না হয় তাহলে সে ক্লাস মেইনটেনিং ডেরিভেশনস বলবো। যেমন কি আমরা উদাহরণস্বরূপ এখানে নেচার নিলাম। নেচারটা কি একটা, নেচারটা কি, আচ্ছা এখন ঠিক আছে, নেচারটা কি, নেচারটা হলো একটা নাউন আমরা জানি। এখন এই নেচারের সাথে যদি আমরা এল মানে কি, এখানে কিন্তু আমাদের যে এটা ওয়ার্ড ফরমেশনটা কিভাবে হয়েছে, বুঝতে পারছো? এই যে নেচার কি নাউন, এখন এই নেচারকে আমি আমার যেখানে প্রয়োজন মানে আমি যেই একটা সেন্টেন্সে এটাকে ব্যবহার করব ওইখানে হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ফর্ম দরকার। এখন নেচার তো কি নাউন, তখন কি এই নাউনটার মানে নেচারের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে ন্যাচারাল। বুঝতে পারছো? এই যে ন্যাচারাল, ন্যাচারাল কি অ্যাডজেক্টিভ ফর্ম। তারপর অনেস্ট, অনেস্টটা কি একটা অ্যাডজেক্টিভ আমরা জানি, যদি এটার শেষে একটা টি সরি একটা ওয়াই কি ওয়াই, এই ওয়াইয়ের কি স্বতন্ত্র কোনো অর্থ আছে? স্বতন্ত্র কোনো অর্থ কিন্তু নাই। তার মানে কি এটা একটা ব্রাউন্ড মরফিম অথবা এফিক্স বলতে পারি আমরা। যেহেতু শেষে মানে বসছে তার মানে কি এটা একটা সাফিক্স। এই যে এখানে ওয়াই কিন্তু বসছেন, অনেস্টের সাথে কি ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে অনেস্টি। এখন অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু আমরা যখন অনেস্টি করছি তখন কিন্তু এটা নাউন হয়ে গেছে। বুঝতে পারছো? এই যে এখানে অ্যাডজেক্টিভ থেকে আমরা নাউন বানায় ফেলছি, তার মানে কি ক্লাস চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। তারপর আরেকটা জিনিস দেখো, টিট, টিট কি ভার্ব। এখন এর সাথে যদি আমরা ম্যান্ট যোগ করি, এমই অ্যান্টি ম্যান্ট, ম্যান্ট যুক্ত করে যদি কি ট্রিটমেন্ট বলে ফেলি তখন কি এটা ভার্ব থেকে নাউন হয়ে যায়। এই অংশটুকু কি ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? ট্রিটমেন্ট পর্যন্ত ক্লিয়ার? ট্রিটমেন্ট পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখানে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ এটা কিন্তু তোমাদের বেসিক নলেজ থেকে জানতে হবে। কিন্তু এখন তোমাদের নাউন অ্যাডজেক্টিভ এগুলি কিন্তু মানে শেখানোর বয়স না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এখন দেখো এটা কিন্তু আমাদের ক্লাস মানে ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়েছিল। আমরা ভার্ব থেকে কে নাউন করছি, নাউন থেকে ভার্ব করছি, অ্যাডজেক্টিভ থেকে নাউন করছি, এরকম কিন্তু চলছে। এখন যদি আমরা কি করি ক্লাস মেইনটেনিং মানে অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডজেক্টিভে কি কনভার্ট করব, নাউন থেকে নাউনে কনভার্ট করব। যেমন কি অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি মানে এটা একটা ভার্ব। এখন এটার যদি আমরা কি করি ডিস লাগাই, ডিস, এই যে ডিস, এই ডিসটা কিন্তু প্রিফিক্স, আর ডিস যোগ করি তাহলে কি হয়ে যায় ডিস অ্যাপিয়ার। এই যে ডিস অ্যাপিয়ারও ভার্ব, অ্যাপিয়ারও কিন্তু ভার্বই। আবার সিমিলার একটা যে আমরা কি অনেস্ট, অনেস্ট কি একটা অ্যাডজেক্টিভ। উফ, অনেস্ট যে একটা অ্যাডজেক্টিভ এটা তো বুঝছো। এখন এটার সাথে আগে যদি আমরা ডিস মানে বসাই তারপরে কি হয়ে যাবে ডিস অনেস্টি, মানে অর্থটা কিন্তু ভিন্ন হয়ে গেছে কিন্তু ক্যাটাগরিটা কিন্তু সেমই আছে। আবার হ্যাপি, আনহ্যাপি মানে এখানে কি আমরা সিনোনিম সিনোনিম অ্যান্টোনিম, যেটা অ্যান্টোনিমটা ইউজ করতে পারি এখানে, যে ক্লাস মেইনটেনিং এর যে ব্যাপারটা ওইখানে। বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? ক্লাস মেইনটেনিং পর্যন্ত কি ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের এই যে ওয়াইটা কিন্তু বোঝানোর জন্য বলছিলাম। ক্লাস মেইনটেনিং পর্যন্ত কি ক্লিয়ার কিনা এটা বলো।
আচ্ছা, এখন হলো ব্যাক ফরমেশন। ব্যাক ফরমেশন, ব্যাকটা তো বুঝো, ব্যাক মানে কি পিছন, মানে হচ্ছে একটা ওয়ার্ডের শেষের দিক থেকে আসবে এটা, আমরা শেষের দিকে একটাকে ফরম্যাট করব। কিভাবে করব দেখি, যে ব্যাক ফরমেশন এইগুলি কিন্তু প্রতিটা প্রসেসের কিন্তু তোমরা কি ডেফিনেশন কিন্তু শিখে রাখবা, কারণ এটা কিন্তু তোমাদের ব্রিফের ক্ষেত্রে কাজে লাগবে। ব্যাক ফরমেশন, ব্যাক ফরমেশনটা কি? ব্যাক ফরমেশন ইজ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস ইন হুইচ an actual affix or a supposed affix is detached from the root word. এতটুকু বলে যে একটা যে মূল শব্দ আছে, এই মূল শব্দ থেকে পিছন দিক থেকে, মূল শব্দের পিছন থেকে, মানে মূল শব্দটা রেখে পিছন দিক থেকে আমরা একটা সাফিক্স হইতে পারে, প্রিফিক্স হতে পারে, এই সরি পিছন দিকটা হইলে তো এটা কি হবে? সাফিক্স হবে। এই সাফিক্সটাকে যে আমরা সরিয়ে ফেলবো, আলাদা করে ফেলবো, এই আলাদা করার ফলে কি একটা নতুন একটা শব্দ হইব, এবং এই শব্দটা যে উৎপন্ন হবে এটা কিন্তু তখন কি একটা ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন কি টেলিভিশন, টেলিভিশনটাকে আমরা জানি যখন কোনো ওয়ার্ডের শেষে শন থাকে তাহলে কি এটা কি হয়ে যায়? এটা কি নাউন, মানে আমরা কি এটা জানি। এখন দেখো টেলিভিশন, এই টেলিভিশনকে যদি আমরা কি ভার্ব করতে চাই, ভার্ব, তখন কি টেলিভাইস। এই যে দেখো এখানে কি এই যে আই উ এন এটা কিন্তু বাদ গেছে, এইটা বাদ হয়ে কি আমাদের লাস্টে একটা এস হয়েছে। তার মানে কি এখানে এসটা কি এস পর্যন্ত হয়েছে আমাদের মূল যে রুট যে ওয়ার্ডটা, এই রুট ওয়ার্ডটা হয়েছে আমাদের টেলিভাইস। এই টেলিভাইসকে যখন আমরা টেলিভিশন মানে হচ্ছে নাউন ফর্মে নিয়েছিলাম তখন আই উ এন যোগ করছিলাম, তখন হয়েছে টেলিভিশন হয়েছিল। বুঝতে পারছো? আবার কি দেখো প্রোটেকশন, এই প্রোটেকশনকে যদি আমরা কি করি ভার্বে নেই, এখানে প্রতিটাকে আমি ভার্বে নিছি, মানে কি এটাকে কিন্তু মানে পিছন দিক থেকে কিন্তু আমি কাটছি, একটা ওয়ার্ডের পিছন দিক থেকে মানে কেটে এটার যে মেইন যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাকে রাখলাম। যেমন প্রোটেকশন, এটার মেইন মানে হচ্ছে তোমার রুট ওয়ার্ডটা কি? রুট ওয়ার্ডটা কি? প্রোটেক্ট। এখন প্রোটেকশন কিন্তু আমাদের নাউন আর প্রোটেক্টটা কিন্তু ভার্ব। ব্রেক ফরমেশনটা কি ক্লিয়ার কিনা বলো? ব্যাক ফরমেশনটা কি ক্লিয়ার? মানে পিছন দিক থেকে এই শব্দটাকে আমরা কাটবো। প্রতিটা প্রসেসের নামের মধ্যে কিন্তু আমরা কি কাজটা করব এই কাজটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন একটা ওয়ার্ড দেখো, আমরা কি অনেক সময় কি অ্যাকশন লিখি না? অ্যাকশন লিখি। এখন এই ওয়ার্ডটাকে যদি আমরা মানে ব্যাক ফরমেশনের প্রসেসে কি করতে চাই, ব্যাক ফরমেশনের প্রসেসে করতে চাই, মানে প্রসেসে ফালাইতে চাই, তখন কি এই একটা কি আমরা লাস্টের আই ওনটা বাদ দিয়ে কি হয়ে যাবে? অ্যাক্ট হয়ে যাবে। আমার একটু ফানি দিও, অ্যাক্ট হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন কি অনেকটা ওয়ার্ড আছে না, সিঙ্গার, এখন এটা রুট ওয়ার্ডটা কি? সিঙ্গারের রুট ওয়ার্ড কি? সিং। এই যে বুঝতে পারছো? এটা মূলত তোমাদের কি নাউন থেকে ভার্বের ক্ষেত্রে হয়। এই যে ব্যাক ফরমেশনের যে প্রসেসিংটা এটা নাউন থেকে ভার্বের ক্ষেত্রে হয়, কারণ আমরা যদি নাউনকে যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই তখন কিন্তু এটা অ্যাড করতে হবে, তখন কিন্তু এটা বাদ দেওয়া যাবে না, আমাদের সংজ্ঞাটা বুঝতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমার একটু ফানি দিতে কইছি। তারপর কি ব্লেন্ডিং, ব্লেন্ডিং কথাটা তো বুঝো, ব্লেন্ড মানে কি? মিশ্রিত করা। ব্লেন্ড মানে কি? মামা ফোন দিছিল এটার মধ্যে, এটা কথা কইবা। ব্লেন্ডিং মানে কি? ব্লেন্ডিং তো মানে কথাটা বুঝো, ব্লেন্ড, ব্লেন্ড মানে কি? মিশ্রিত করা। এখন দুইটা ওয়ার্ড একসাথে মিশ্রিত হয়ে কি আমাদের এই ব্লেন্ডিং প্রসেসের কাজ করবে। এখন এই ব্লেন্ডিংটা কি এটা একটু দেখি।
Blending is the word formation process in which the words of two or more words are combined to create new word. এখানে কি একটা মানে দুইটা অথবা দুইয়ের অধিক শব্দ মিলিত হয়ে একটা নতুন শব্দ তৈরি করে এই ব্লেন্ডিং। আমাদের কিন্তু ব্লেন্ড কথাটাই বুঝতে হবে যে ব্লেন্ড কথাটা আসলে কি, বুঝতে পারছো? ব্লেন্ড কথাটা আসলে কি? হেয়ার দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য অরিজিনাল ওয়ার্ডস অ্যান্ড দ্য নিউ ওয়ার্ড ইজ সেম। অ্যাজ ফর এক্সাম্পল, এখন দেখো অনেক সময় কি আমাদের কি আমরা ইচ্ছে কি করি, সকালের নাস্তাটাকে কি বলি, ব্রেকফাস্ট বলি, আর দুপুরে যেটা খাই সেটাকে কি বলি, লাঞ্চ বলি। এখন এই দুইটা মনে করে আমি একসাথে করব, মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ এই দুইটা আমি একসাথে করবো। আমি সকালে নাস্তা করি না, দুপুরে একসাথে দুইটা করে ফেলবো। তখন কি এটাকে আমরা কি বলবো, ব্রেকফাস্ট এবং লাঞ্চ এই দুইটার সমন্বয়ে যে একটা ওয়ার্ড ক্রিয়েট হবে, এই যে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, এটাকে কি হয়েছে, ব্রাঞ্চ হয়ে গেছে। এই যে মানে দুপুরের খাবার এবং সকালের খাবার মিলিয়ে আমরা যে খাবারটা খাবো এটাকে আমরা কি বলি, ব্রাঞ্চ বলা হয়। বুঝতে পারছো? ব্রাঞ্চ। তারপর কি আছে, স্মোক এবং ফগ। এই যে স্মোক এবং ফগ এই দুইটা শব্দ একসাথে যোগ হয়ে কি হবে, মানে স্মোক কি বলো তো, বুঝতে পারছো? স্মোক মানে কি ধোঁয়া, আর ফগ মানে কি কুয়াশা। এখানে যে ধোঁয়া এবং কুয়াশার যে একটা ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে মূলত কি বলা হয়, স্মোক বলা হয়। স্মোক, এই যে দেখো স্মোক এবং ফ্রগ মিলিত হয়ে কি হয়েছে, স্মোক হয়েছে। আর ব্রেকফাস্ট এবং লাঞ্চ এই দুইটা মিলিত হয়ে কি হয়েছে, ব্রাঞ্চ হয়েছে। মানে দুইটা ভিন্ন শব্দ একসাথে যুক্ত হয় একটা নতুন শব্দ দিছে। বুঝতে পারছো? যেমন আমরা কি অনেক সময় বলি না যে কি বলি, যে মেডিকেল এবং কেয়ার, মানে মেডিকেয়ার বলি না অনেক সময়, মেডিকেয়ার। এখন এই মেডিকেয়ার শব্দটা কোথায় থেকে আসছে, মেডিকেল যোগ কেয়ার, এই দুইটা শব্দের মূলত কি হয়েছে, মেডিকেয়ার, মানে মেডিকেল প্লাস দুইটা, এই দুইটা শব্দ হয়েছে মানে মেডিকেয়ার। হ্যাঁ, প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, প্যারেন্টস এটাও হবে, সমস্যা নাই। আবার কি টেলিভিশন এবং ব্রডকাস্ট, এটাকে আমরা টেলিকাস্ট বলি। তো এরকম অনেক সময় আরেকটা বিষয় আমি এটা এখানে লিখতে মনে নাই, দেখো যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল যুগ, দেখো ইন্টারন্যাশনাল যুগকে নেটওয়ার্ক, নেটওয়ার্ক এখানে কিন্তু ইন্টারনেট। দেখো তো এই যে ইন্টারন্যাশনাল এবং নেটওয়ার্ক এই দুইটা শব্দ মিলিত হয় কিন্তু আমাদের যে ইন্টারনেট শব্দটা, এই শব্দটার উৎপত্তি। বুঝতে পারছো ইন্টারনেট শব্দটা কোথায় থেকে আসছে? হ্যাঁ, আলাদা দুইটি শব্দ মিলিত হয়ে যখন নতুন একটা শব্দ উৎপন্ন হয় সেটাকে ব্লেন্ডিং বলা হয়। ওকে, ব্লেন্ডিংটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সিস্টার অ্যান্ড ব্রাদার, সিবলিংস, হ্যাঁ হবে। উদাহরণের কোনো মানে শেষ নাই, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা ওইটাই দিতে পারো, উদাহরণের কোনো তোমাদের লিমিটেশন নাই। কিন্তু প্রশ্নের ব্রড প্রশ্নের মধ্যে তোমাদের দুই তিনটা দেওয়া মানে টাইমের ব্যাপার এটা, বুঝতে পারছো? তো একটা বা দুইটা দিবা তোমরা, মানে এমনি জানার জন্য তোমরা অনেকগুলি নোটের মধ্যে লিখতে পারো, যে অনেকগুলি উদাহরণ লিখে রাখতে পারো। এখন এভ্রিভিয়েশন, এভ্রিভিয়েশনটা কিন্তু আমাদের একটা পরিচিত একটা ওয়ার্ড। এভ্রিভিয়েশন মানে কি একটা শব্দ, একটা ওয়ার্ডকে যখন আমরা শুধু কি শর্টলি বলি, যেমন কি when a word or phrase is shortened but the shortened form is used only as a written convention not in speech, it is called the abbreviation। এখানে কি বলছে, যখন কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ মানে কি শব্দাংশকে কি আমরা শর্ট করে বলি, সংক্ষিপ্ত আকারে বলি, এবং সেটা আমরা রিটেনে যে আমাদের রিটেন ফরম্যাটও লিখতে পারি, কিন্তু আমরা যখন কথা বলি তখন কিন্তু এটা বলি না। যেমন মিস্টার,
এটার যে মিস্টারকে আমরা কি অ্যাব্রিভিয়েট করলে কি হয়, মিস্টার মানে এম আর আর হয়, এম এবং আর। কিন্তু এই এম এবং আরটা কি আমরা কি যখন কথা বলার সময় কি এইরকম বলি না, কথা বলার সময় কিন্তু আমরা কি বলি, মিস্টারই বলি। যেমন গভর্নমেন্ট, গভর্নমেন্টকে আমরা সংক্ষিপ্তভাবে কি বলি, গভ, গভ বলি। কিন্তু আমরা যখন মানে আমরা কথা বলবো তখন কিন্তু গভর্নমেন্টই বলবো। মানে প্রফেসর, এই যে প্রফেসর, প্রফেসরকে আমরা সংক্ষিপ্তভাবে কিন্তু অনেক সময় কি প্রফ লেখা হয়, প্রফ। দেখবা রিটেন ফরম্যাটে অনেক সময় যে তোমাদের নোটিশ দেয় না, এই নোটিশের মধ্যে কিন্তু লেখা থাকে প্রফ। ওকে, সেকেন্ডকে আমরা কি লিখি, সেক লিখি। অ্যাব্রিভিয়েশনটা ক্লিয়ার? অ্যাব্রিভিয়েশনটা কি ক্লিয়ার? অ্যাব্রিভিয়েশন মানে হলো সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত আকারে কোনো ওয়ার্ড বা প্রেসকে বলা, এটা হলো অ্যাব্রিভিয়েশন। আর অ্যাব্রিভিয়েশনটা মূলত আমরা লিখিত ফরম্যাটে করি, লিখিত ফরম্যাটে করি। এটা আমাদের যে ইয়ে আছে, মানে আমাদের স্পোকেনের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না, অ্যাব্রিভিয়েশন স্পোকেনের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা আবার কোন, এটা কখন, এটা কোন টপিকের, এটা পরবর্তীতে বলবা। অনেস্টি এবং ডিসঅনেস্টি এটা তো ক্লাস চেঞ্জিং এর হয়ে গেছে, একটা হইছে নাউন আর একটা হলো অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে ক্লাস চেঞ্জিং এর ডেরিভেশনের ক্ষেত্রে হতে পারে। এই যে লাস্টের টি যোগ হয়ে হয়েছে এটা। এখন দেখো যে অ্যাব্রিভিয়েশন হয়েছে কয়টা, চারটা হয়েছে। আচ্ছা দেখো, কনভার্সন, কনভার্সন বলতে হলো যে কিছু কিছু ইয়ে আছে, যে ওয়ার্ড আছে সেটা ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, আবার অনেক সময় কি দেখা যায় নাউন হিসাবেও ব্যবহার করা হয়। কনভার্সন মানে কি, দেখবা কিছু কিছু ওয়ার্ড কি আমরা কি ভার্ব হিসাবে ব্যবহার করতেছি, আবার নাউন হিসাবেও ব্যবহার করতেছি। যেমন কি, conversion is the word formation process in which a word of one grammatical form becomes a word of another grammatical form without any change in spelling or pronunciation। মানে কি এখানে কি বলছে কি, যে কনভার্সন হলো ওই রকম একটা শব্দ গঠন প্রক্রিয়া যেখানে কি একটা গ্রামাটিক্যাল ঘটন অন্য একটা গ্রামাটিক্যাল ঘটনের মতো হয়, কিন্তু কি বলছে, কিন্তু এর যে স্পেলিংটা আছে বা প্রনাউন্সিয়েশনটা আছে এটার কোনো চেঞ্জ হয় না। যেমন ওয়াটার একটা শব্দ, যখন আমি কি বলবো যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে এখানে ইয়াটাই আছে। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলটা দেখো, ওয়াটার দুইটা, একটা ইমেল আর একটা হলো ওয়াটার, এই দুইটা শব্দকে আমরা নিলাম। দেখো ইমেল এবং ওয়াটার। এখন ওয়াটার শব্দটা কখনো আমাদের কি ভার্বের মতো কাজ করে, আবার কখনো আমাদের নাউনের মতো কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে এটা কিভাবে ব্যবহার করব সেটা, বুঝতে পারছো? যেমন কি দেখো যে ওয়াটারটা কি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে কি ওয়াটারটাই যে অফ এর পরে ওয়াটার আছে, তার মানে কি ওয়াটারটা কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। ওয়াটারটা কি এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। এই সেম বানানটা আমরা যখন বলবো কি ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার দ্য গার্ডেন মানে কি এখানে এসে বলা হইতেছে যে গার্ডেনের মধ্যে পানি দেওয়ার জন্য বলা হইতেছে, তা পানি দেওয়া কি একটা কাজ, তার মানে এখানের ওয়াটার মানে এই যে এখানের যে ওয়াটার, এই ওয়াটারটা কিন্তু ভার্ব হিসেবে কাজ হয়েছে, ভার্ব হিসেবে কাজ করছে। আর এখানে অবের পরে যে ওয়াটার এটা হলো আমাদের নাউন হিসেবে কাজ করছে। মানে এখানে কি বলতে চাচ্ছি যে আমাদের বানানটা কিন্তু একই, কিন্তু সেন্টেন্সের পজিশন অনুযায়ী দুইটার কিন্তু কাজ কিন্তু দুই রকম হয়েছে। এক জায়গায় আমাদের নাউনের মতো কাজ করছে, আরেক জায়গায় হলো ভার্ব হিসেবে কাজ করছে। যেমন কি ইমেল শব্দটা, প্লিজ সেন্ড মি অ্যান ইমেল কন্টিনিউইং ইউর বায়োডাটা, এই যে সেন্ড মি অ্যান ইমেল, এই যে এখানের ইমেলটা কি নাউন হিসেবে কাজ করছে, এখানের ইমেলটা কি নাউন হিসেবে কাজ করছে। আবার এখানে কি প্লিজ ইমেল ইউর বায়োডাটা,
এই যে প্লিজ ইমেল ইউর বায়োডাটা, এখানে কিন্তু ইমেলটা কি ভার্ব হিসেবে কাজ করছে, বুঝতে পারছো? কনভার্সনটা কি ক্লিয়ার? কনভার্সন মানে হলো কি, একটা ওয়ার্ড আমাদেরকে দেখতে একই রকম, বানান সব কিছু একই রকম, কিন্তু এটা গ্রামারের মধ্যে কি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন আমরা কি এখানে দুইটা উদাহরণ দিচ্ছি, একটা হলো ওয়াটার আর একটা হলো গার্ডেন, সরি ওয়াটার আর একটা হলো ইমেল। এখন এই ওয়াটার শব্দটা কোনো কোনো সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করা হয়, আবার কোনো কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এই যে একটা ওয়ার্ডেরই যে ভিন্ন কি থাকে, কাজ থাকে, এই কাজটাই মূলত কনভার্সনের অন্তর্ভুক্ত। আর কনভার্সনটা মানে কি, মানে এখানে হলো গ্রামাটিক্যাল জিনিসটা, এটা হচ্ছে গ্রামাটিক্যাল ফর্মটা কি ভিন্ন হবে, কিন্তু স্পেলিংটা বা প্রনাউন্সিয়েশনটা সেম হবে। বুঝতে পারছো কনভার্সন? যার প্রশ্ন করছিলে কনভার্সনটা, এখন কি ক্লিয়ার? না, এটা হচ্ছে আমি বক্সে দিয়ে ফেলছিলাম, তো এখানে রয়েছে যে মানে উদাহরণটা, এটা মূলত কি আমরা যেহেতু দুইটা উদাহরণ করে দিচ্ছি, এই যে একটা হচ্ছে গ্রামাটিক্যাল ফর্ম, একটা হচ্ছে কনভার্সড ফর্ম, এটা কি মানে এখানে লিখলে কি তোমাদের ইজিলি ভাবে লেখা যায়, কিন্তু এটাকে যদি তুমি প্যারা আকারে লিখতে চাও বা নিচে নিচে লিখতে চাও, তখন কি এটা একটু এলোমেলো হয়ে যাবে। তাই কি এখানে মূলত উদাহরণটা তোমার এখানে বক্সের ভিতরে দিলে ক্লিয়ার। বুঝতে পারছো? কনভার্সনটা কি, এখানে যে কনভার্সন বলতে ওই রকম একটা ওয়ার্ড প্রসেসিংকে বোঝানো হচ্ছে যেখানে একটা ব্যাকরণগত ফর্ম অন্য একটা ব্যাকরণগত ফর্ম মানে গঠনের মতো হয়ে যায়। যেমন কি এখানে এসে প্রথম কি ওয়াটারটা কিন্তু আমরা নাউন হিসেবে ব্যবহার করছি, কিন্তু পরবর্তী আরেকটা সেন্টেন্সের মধ্যে এই ওয়াটারটাই কি আমরা কি করছি, ভার্ব হিসাবে ব্যবহার করছি। মানে প্রথমে নাউন ছিল, পরে আমরা ভার্ব হিসাবে করছি, মানে কি আমার এখানে কিন্তু এর যে গ্রামাটিক্যাল ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু ভিন্ন হয়েছে। বুঝতে পারছো? যারা আবার প্রশ্ন করছো কনভার্সন, হ্যাঁ অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডের পজিশন অনুযায়ী সেন্টেন্সটা কি ভার্ব হিসেবে কাজ করছে নাকি নাউন হিসেবে কাজ করছে, এটা আমরা বুঝবো। ক্লিয়ার? কনভার্সনটা ক্লিয়ার? ওয়ার্ডটা সেম, হ্যাঁ ওয়ার্ডের যে প্রনাউন্সিয়েশন অথবা স্পেল মানে বানানটা তোমাদের সেম থাকবে, কিন্তু এর পজিশন অনুযায়ী কি এর ক্যাটাগরি পাল্টাবে। এটা কখনো নাউন হতে পারে, আবার কখনো ভার্ব হতে পারে। ওকে, এখন আমরা কিন্তু উপরে একটা ব্লেন্ডিং পড়ছিলাম, ব্লেন্ডিংটা যদি একটু ক্লিয়ার মানে খেয়াল করো, ব্লেন্ডিং এর মধ্যে কিন্তু মানে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ এই দুইটা কিন্তু মানে দুইটার সমন্বয়ে নতুন একটা শব্দ গঠন হয়েছে। এই দুইটার প্রতিটা কিন্তু আমাদের সাউন্ড কিন্তু পরের ওয়ার্ডে নাই। এই যে স্মোক আর ফগ মিলা কি স্মোক হয়েছিল, ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলা ব্রাঞ্চ হয়েছিল, মেডিকেল আর কেয়ার মিললা কি মেডিকেয়ার হয়েছিল। এই যে দেখো এটা আবার একটু মিলছে, মেডিকেয়ার। আচ্ছা দেখো আবার ইন্টারন্যাশনাল এবং নেটওয়ার্ক এই দুইটা কি মিলিত ইন্টারনেট করছে। এখন দেখো আরেকটা আছে যে আমাদের কি কম্পাউন্ডিং, ব্লেন্ডিং এবং কম্পাউন্ডের মধ্যে কিন্তু তোমরা পেস্ট লাগাইতে পারো। ব্লেন্ডিংটার মধ্যে কিন্তু দুইটা ওয়ার্ড অবশ্যই মিলিত হয়েছে, কিন্তু তৃতীয় যে ওয়ার্ডটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু দুইটা ওয়ার্ডের সমন্বয়ে হয় না, মানে দুইটা ওয়ার্ডের প্রতিটি সাউন্ড কিন্তু ওইখানে ছিল না, কিন্তু কম্পাউন্ডের মধ্যে প্রতিটা সাউন্ডই থাকবে। যেমন কি দেখো এখানে একটু ক্লিয়ার করি যে কম্পাউন্ডিং ইজ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস ইন হুইচ টু অর মোর ওয়ার্ডস আর কম্বাইন্ড ইনটু এ সিঙ্গল নিউ ওয়ার্ড। এখানে কি দুই বা তার অধিক কি শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করে। যেমন আমরা অনেক সময় কি বলি নোট যোগ বুক, নোটবুক। এই যে নোটবুকটাকে ভাঙলে কি হয়, নোট এবং বুক। এখন দেখো নোটের প্রতিটা সাউন্ড কিন্তু এখানে আছে এবং বুকের প্রতিটা সাউন্ড কিন্তু এখানে আছে। আবার নিউজ আর পেপার মিলে কি হয়েছে নিউজ পেপার, প্রতিটা সাউন্ড কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের ব্লেন্ডিং এর মধ্যে কিন্তু নাই। ব্লেন্ডিং এর মধ্যে মূলত হইছে দুইটা ভিন্ন শব্দ মিলিত হয়ে নতুন একটা শব্দ হয়েছে এবং এই নতুন শব্দটার কিন্তু নতুন একটা অর্থ। আর কম্পাউন্ডিংটার মধ্যে দুইটা শব্দ একসাথে যুক্ত হয়েছে এবং প্রতিটা যে দুইটা শব্দ একসাথে যুক্ত হয়েছে তার প্রতিটা ওয়ার্ডে কিন্তু পরবর্তী মানে নতুন
তৈরিকৃত শব্দের মধ্যে থাকবে। এটা হলো ব্লেন্ডিং এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? ব্লেন্ডিং এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা বলছো, দুইটা কিন্তু প্রায় সেম, প্রায় কিন্তু সেম দুইটা। হ্যাঁ, কম্পাউন্ডিংটা কোনো চেঞ্জ ছাড়াই হবে, আর যে ইয়াটা ছিল ব্লেন্ডিংটা এটার মধ্যে হয়েছে চেঞ্জ হবে। হ্যাঁ, বুক ফেয়ার, হ্যান্ড নোট, তারপর অনেক কিছু দিতে পারে। যেমন আমরা কি অনেক সময় স্নো হোয়াইট বলি না? স্নো হোয়াইট, এই স্নো হোয়াইটটাকে এখানে স্নো যোগ হোয়াইট সমান সমান কি স্নো হোয়াইট। তারপরে যেমন আমাদের কি একটা প্রিপোজিশন আছে না, এখানে কি ইন যোগ টু, এই দুইটা মিললে কি হয়ে যায় ইনটু। এই যে এখানে দেখো ইনটু, দেখছো ইন এবং টু দুইটা একসাথে মিলিত হয়ে কি হয়েছে ইনটু হয়ে যায়। তো ব্লেন্ডিংটার মধ্যে হলো দুইটা মানে দুইটা ওয়ার্ডই হবে, কিন্তু তার প্রতিটা সাউন্ড পরবর্তী ওয়ার্ড নতুন তৈরিকৃত ওয়ার্ডের মধ্যে থাকে না। ওইখানে যে সম্পূর্ণ নতুনভাবে কি একটা ওয়ার্ড হয়, দুইটা থেকেই নেই, কিন্তু ওই ওয়ার্ডটা কি একদম সিমিলার হয় না। কিন্তু কম্পাউন্ডিংয়ের মধ্যে যেই দুইটা ওয়ার্ড, দুই বা ততোধিক যে ওয়ার্ড থাকবে তার প্রতিটা ওয়ার্ডই কি যাবে আমাদের নতুন শব্দের মধ্যে, প্রতিটা ওয়ার্ডে থাকবে। বুঝতে পারছো? ব্লেন্ডিং এবং কম্পাউন্ডিং দুইটার কি পার্থক্যটা বুঝে আসছে? ব্লেন্ডিং কম্পাউন্ডিং কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ, উইথ যোগ আউট, উইদাউট, অনেক আছে। যেমন একটা শব্দ আছে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক যোগ আউট, ব্ল্যাক মানে ব্ল্যাক যোগ যোগ বোর্ড, ব্ল্যাক বোর্ড, মানে ওই রকম অনেক সময়। টুথপেস্ট, টুথপেস্ট আছে না, টুথ যোগ পেস্ট, টুথপেস্ট, অনেক শব্দ আছে। ওকে, আচ্ছা, আমাদের কম্পাউন্ডিং ক্লিয়ার। এখন এখানে তোমরা আরেকটু পেছনের সম্মুখীন হবা, কিপলিং আর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এখানে তিনটা ওয়ার্ড আছে যে প্রায় সিমিলার, কিন্তু কি একটু কিছুটা পার্থক্য আছে। যেমন কিপলিং, কিপলিং মানে কি কাটা। কিপলিং বাংলাটা কি কাটা না? কিপলিং মানে কি কাটা, কাটা। এখন একটা শব্দ দেখো, কিপলিংটা কি? কিপলিং ইজ দ্য ওয়ার্ড ফরমেশন প্রসেস ইন হুইচ a word is reduced without changing its meaning or grammatical category। এখানে কি এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কি বুঝতে কারো প্রবলেম হয়েছে? এখানে কি মানে বলছে যে কিপলিং হলো ওইরকম একটা ওয়ার্ড ফরমেশন যেখানে একটা ওয়ার্ডকে কাটা হয়, মানে কি কমিয়ে ফেলা হয়। রিডিউসড মানে কি কমিয়ে ফেলা, কমিয়ে ফেলা হয়, কিন্তু এর যে গ্রামাটিক্যাল যে ক্যাটাগরিটা থাকে, এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি ভার্ব, এই যে ক্যাটাগরিটা থাকে এই ক্যাটাগরিটা চেঞ্জ হয় না কিপলিং এর মধ্যে। এখন দেখো কিপলিং এর মধ্যে যদি আমরা কিছু কিপলিং এর সংজ্ঞাটা কি ক্লিয়ার হয়েছে? এখানে তো গ্রামাটিক্যাল কোনো চেঞ্জ হবে না, এটাকে রিডিউসড করা হইব। কিপলিং আর হইছে অ্যাব্রিভিয়েশন, এই দুইটার মধ্যে পেস লাগাইতে পারো। ও আচ্ছা, ক্লিপিং, ক্লিপিং, হ্যাঁ উচ্চারণটা ক্লিপিং, এখানে সে এল তো নাই। দেখো এখন কি এই যে আমরা কি অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট একটা শব্দ আছে অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট শব্দটাকে কি করা হয় আমরা কি বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট মানে কি বিজ্ঞাপন, বিজ্ঞাপন। এখন এই বিজ্ঞাপনটাকে কিন্তু আমরা অ্যাড অ্যাড এইটা বলে কিন্তু আমরা কি করতে পারি মানে বলতে পারি। এখন দেখবা মানে ক্লিপিং এর যে ব্যাপারটা এটার মধ্যে হইছে প্রথম কয়েকটা ওয়ার্ড, প্রথম কয়েকটা সাউন্ড মিলে হয়।
যেমন অ্যাডভার্টাইজমেন্ট যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের প্রথম দুইটা ওয়ার্ড শুধু নেওয়া হয়েছে, এই যে অ্যাড। আর এক্সামিনেশন এটা হচ্ছে একটা কি ফুল একটা ওয়ার্ড, এটাকে যদি আমরা শর্টলি বলি এক্সাম। এখন যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা কি করছি, অ্যাড করছি, এটা কিন্তু ক্যাটাগরির কোনো পরিবর্তন হয়েছে না। এক্সামিনেশন থেকে এক্সাম করছি, কোনো পরিবর্তন হয় নাই। আবার দেখো মেমোরেন্ডাম, আমরা কিন্তু মানে তুমি কি মেমো পড়ছো ফার্স্ট ইয়ারে, কি একটা মেমোর একটা ইয়া ছিল রাইটিং স্কিলে, তো মেমো র্যান্ডাম না বলে আমরা সংক্ষিপ্তভাবে কি বলতে পারি, মেমো বলতে পারি। এই ফটোগ্রাফারে আমরা কি বলতে পারি, ফটো বলতে পারি। আবার ম্যাথমেটিক্সকে আমরা কি সংক্ষিপ্ত আকারে কি বলি, ম্যাথ বলি। এখন অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে দেখো তো একটু খেয়াল করো, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের কি এটা কিন্তু আমরা কি যখন আমরা কিন্তু এটা স্পোকেনে বলতে পারি না, অ্যাব্রিভিয়েশনের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা স্পোকেনে বলতে পারি না, কিন্তু এই ক্লিপিংয়ের যে ব্যাপারগুলি এটা কিন্তু আমরা স্পোকেনে বলতে পারি। যেমন অ্যাডভার্টাইজমেন্ট না বলে কি আমরা অ্যাড বলতে পারি, অ্যাড। এক্সামিনেশন আমরা কিন্তু সবাই বলি, আমরা কিন্তু এক্সামই বলি, এটা কিন্তু আমরা স্পোকেনে করতে পারতেছি, আবার কিন্তু লিখতেও পারতেছি। আবার মেমোরেন্ডাম এটা কিন্তু আমরা মেমো বলতে পারি। তারপর ফটোগ্রাফ এটাকে আমরা ফটো কিন্তু স্পোকেনে বলতে পারি, রিটেনে লিখতেও পারি। ম্যাথমেটিক্স ম্যাথকে কিন্তু আমরা বলতেও পারি আবার লিখতেও পারি। বুঝতে পারছো অ্যাব্রিভিয়েশন এবং ক্লিপিংয়ের পার্থক্যটা? অ্যাব্রিভিয়েশনটা হলো আমরা স্পোকেনের ক্ষেত্রে হবে না, আর ক্লিপিংটা হলো আমরা বোথ স্পোকেন প্লাস হলো রিটেন। এখন আরেকটা নিচে আরেকটা ঝামেলা আছে, অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমসটা মূলত আমাদের অ্যাব্রিভিয়েশনের অংশ, কিন্তু একটু লক্ষ্য করছো কি না, অ্যাব্রিভিয়েশন আমরা উপরে যেগুলি পড়ছি এটা কিন্তু শুধু একটা সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে ছিল, সিঙ্গেল একটা ওয়ার্ড। দেখছো এখানে কিন্তু মিস্টার একটা সিঙ্গেল ওয়ার্ড, গভর্নমেন্ট একটা সিঙ্গেল ওয়ার্ড, প্রফেসর সেকেন্ড, এগুলো কিন্তু একটা সিঙ্গেল একটা ওয়ার্ড। কিন্তু আমরা যখন অ্যাক্রোনিমস পড়বো, অ্যাক্রোনিমস এটা হলো কয়েকটা ওয়ার্ড একসাথে মিল হয়ে যাবে, কয়েকটা ওয়ার্ড একসাথে। মূলত কি আমরা যখন পিন এটা কিন্তু আমরা কি জেনারেলি কিন্তু এটা একটা অ্যাব্রিভিয়েশন হিসাবে জানি, কিন্তু আমরা যেহেতু এখানে কি ভাষা বিজ্ঞান সম্পর্কে পড়তেছি, ডিটেলসে ভাষা বিজ্ঞান সম্পর্কে পড়তেছি, তার মানে আমাদের যে সূক্ষ্ম যে পার্থক্যগুলি আছে এই পার্থক্যগুলো আমরা এখানে দেখব। বুঝতে পারছো? অ্যাব্রিভিয়েশনটা হলো সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে হয়, আর অ্যাক্রোনিমসটা কি সিঙ্গেল ওয়ার্ডের উপরে, মানে আমাদের দুই বা ততোধিক ওয়ার্ডস মিলিত হয়ে কি একটা যে শর্ট ফর্ম তৈরি করে, এটা মূলত অ্যাক্রোনিমস। যেমন কি অ্যাক্রোনিমস আর shortened form of some phrases or words, কিছু শব্দ অথবা শব্দাংশের সংক্ষিপ্ত রূপটা হলো অ্যাক্রোনিমস। But the difference is that the abbreviated words pronounced as the complete word. Acronyms are both, এই যে দেখো যেটা আগে বলছি যে অ্যাক্রোনিমসটা কি আমাদের রিটেন এবং স্পোকেন, যেটা ক্লিপিং এর ক্ষেত্রে বলছে আমাদের রিটেন এবং স্পোকেন দুইটার ক্ষেত্রে হতে পারে। এই যে এই কথাটা যে বুঝছো এটা কি বলছে যে দ্য অ্যাব্রিভিয়েট ওয়ার্ডস প্রনাউন্সড অ্যাজ দ্য কমপ্লিট, যখন আমরা মিস্টার কথাটা মানে লিখছি কিন্তু এম আর মিস্টার, কিন্তু আমরা যখন প্রনাউন্সড করছি মানে উচ্চারণ করছি তখন কিন্তু মিস্টারই বলছি, এম আর কিন্তু বলি নাই। বুঝতে পারছো? এখানে এই যে সংজ্ঞার এখানে ওয়ার্ডের অর্থটা বলছি, সেন্টেন্সের অর্থটা। আর অ্যাক্রোনিমসটা আমাদের রিটেন হয়, স্পোকেন হয়, ক্লিপিংও রিটেন হয়, স্পোকেনে। কিন্তু ক্লিপিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সিঙ্গেল ওয়ার্ড, আর শুধু অ্যাক্রোনিমসের মধ্যে হচ্ছে আমাদের সিঙ্গেল ওয়ার্ডের উপরে থাকবে দুই বা ততোধিক। যেমন কি অ্যান্টিমেরিডিয়া, আমরা যে এম ব্যবহার করি, এই এম এর পূর্ণরূপটা কি অ্যান্টিমেরিডিয়াম, এখানে কিন্তু দুইটা ওয়ার্ডস আছে, তো দুইটা ওয়ার্ডস এর কি শর্ট ফর্ম হিসেবে আমরা এম ব্যবহার করছি। আবার বিসিএস, এই বিসিএসটা কি আমরা কি কোন ইয়ার সেন্টেন্সের শর্ট ফর্ম হিসেবে বিসিএসটা বাংলাদেশ সিভিল সার্ভিস। তো বাংলাদেশ সিভিল সার্ভিস এই কথাটা বলতে কি আমাদের অনেকটা টাইম লাগে, তখন আমরা কি সংক্ষেপে বলি বিসিএস। তো বিসিএস এখানে কিন্তু তিনটা ওয়ার্ডস কম্বাইন হয়েছে,
বুঝতে পারছো অ্যাক্রোনিমস আর অ্যাব্রিভিয়েশনের পার্থক্যটা কোথায়? তারপর পিন, এটা আমাদের একটা খুবই পরিচিত একটা শব্দ পিন। এখন এই পিনের কিন্তু তিনটা ওয়ার্ডসের সমন্বয়ে গঠিত হয়েছে, যেমন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এটা না বলে আমরা সংক্ষিপ্তভাবে কি সংক্ষিপ্ত আকারে কি বলে ফেলি? পিন বলে ফেলি। আবার আমরা কি অনেক সময় বলি না, কোম্পানির যে প্রধান নির্বাহী অফিসার থাকে তাকে কি বলা হয়? সিইও বলা হয়। এটা আমরা সংক্ষিপ্তভাবে বলি, কিন্তু এর পূর্ণ রূপটা কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। এখানে কি অ্যাক্রোনিমস কে বলছে? বাংলাদেশ ক্যাডার সার্ভিস না, বাংলাদেশ সিভিল সার্ভিস। এটা তুমি ভুল জানো, বাংলাদেশ সিভিল সার্ভিস হবে। বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস, নট ক্যাডার সার্ভিস। হ্যাঁ, ওই যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তো ওই রকম। এখন কি অ্যাক্রোনিমসটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখানে কিন্তু তোমাদের পেজ লাগার একটা সম্ভাবনা কোথায় আছে? অ্যাব্রিভিয়েশন, ক্লিপিং এবং কি লাস্ট কি পড়ছে? অ্যাক্রোনিমস। এই তিনটার মধ্যে কিন্তু একটা পেজ লাগার সম্ভাবনা আছে। এটা কিন্তু তোমরা যেভাবে বলছো ওইভাবে একটু নোট করে রাখবা যে কোনটা, পার্থক্যটা কি। অ্যাব্রিভিয়েশন আর ক্লিপিং সিঙ্গেল ওয়ার্ডসের মধ্যে কিন্তু হয়, কিন্তু আমাদের যে অ্যাক্রোনিমস এটা কিন্তু দুই বা ততোধিক ওয়ার্ডসের মধ্যে সংক্ষিপ্ত ফর্ম হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এসএমএস, সিম, সিম কথাটা আছে, এই সিম কি আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে সিম বলি। এই সিমের ফুল নেম, কার নাম লিখে ফেলছি, সিম মোবাইলের মধ্যে যে সিম দেয়, হ্যাঁ জেনারেল ম্যানেজার, যে মানে অনেকগুলো আছে যে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। এখন কি অ্যাক্রোনিমসটা ক্লিয়ার হয়েছে না? এখন আমরা পরবর্তীতে আগাই। দেখো পরেরটা কি? অ্যাপোনিমস। এই অ্যাপোনিমসটা কি? অ্যাপোনিমসটা মূলত আমাদের এখানে কি মনে হয় না, আচ্ছা দেখো আগে ডেফিনেশনটা আগে বলে নিই যে ইট ইজ আ ওয়ার্ড ফরমেশন প্রসেস ইন হুইচ আ নিউ ওয়ার্ড ইজ ফর্মড ফ্রম দ্য নেম অফ এ ফিকটিশিয়াস পারসন অর থিং। এখানে কি এই ওয়ার্ড ফরমেশনটা ওই রকমভাবে হয় যে একটা কাল্পনিক অথবা কোনো কাহিনীর কোনো ব্যক্তির নাম থেকে কি এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে। বুঝতে পারছো? এখন দেখো দিস ওয়ার্ডস আর কল্ড অ্যাপোনিমস। এখন কি অ্যাডামস অ্যাপল, এই অর্থটা কি? এটা কি আদমের যে মানে ইয়া ছিল, অ্যাপলটা ছিল, এই অ্যাপলটাকে বোঝায়। এখন কি এই যে অ্যাডামস অ্যাপল, এই অ্যাপলটা কার নামের সাথে যুক্ত আছে? মূলত হইছে এই যে ফ্রম দ্য নেম অফ দ্য ক্যারেক্টার অ্যাডাম অথবা আদম, যেটাই বলো, এই আদমের নামের সাথে কি আমাদের অ্যাডামস অ্যাপল এই ওয়ার্ডটা কি আছে? দুইটা কি রিলেটেড। যেমন আমরা কি এখন কি মাস চলতেছে? এখানে এসে তোমরা কি মানে ক্রিটিক্যালি ভাবো একটা জিনিস, তাই কি মানে একটু যদি ক্লোজলি তোমরা একটু পড়ো তখন কি হয়ে যায়, কিন্তু ক্লোজলি যখন পড়ো তখন কিন্তু এটা হয়ে যায়, ইজি আসছে কিন্তু ব্যাপারগুলি। এখন কি এখানে অ্যাফোনিমস ব্যাপারটা কি কোনো ব্যক্তির নাম থেকে মানে ব্যক্তির সাথে রিলেটেড ওয়ার্ড থেকে কি এই নতুন ওয়ার্ডটা তৈরি হবে। যেমন কি আমরা ওই দিন কিন্তু কি পড়ছিলাম যে ডক্টর ফস্টার্স পড়ছিল, ওইখানে কি অ্যাকিলিস হিল বলে একটা কথা বলছিলাম আমি, অ্যাকিলিস হিল মনে আছে কি না? এই অ্যাকিলিস হিল বলতে যে গ্রিকের যে সবচেয়ে যে সেরা যে নায়ক ছিল, ওই নায়কের কি নাম ছিল অ্যাকিলিস, মানে যোদ্ধা, নায়ক না বলে যোদ্ধা বলি, যোদ্ধার নাম ছিল কি অ্যাকিলিস। এখন অ্যাকিলিসের হিল বলতে কি কোনো কিছুর দুর্বল পয়েন্টকে বোঝায়। তো এই যে অ্যাকিলিসের নাম থেকে অ্যাকিলিস পয়েন্ট বলতে হলো কি শুধু অ্যাকিলিসের পায়ের যে দুর্বল পয়েন্ট ছিল ওইটাকে না, যে কোনো কিছুর একটা দুর্বল পয়েন্ট বোঝাতে মূলত এখানে কি অ্যাকিলিস পয়েন্ট মানে অ্যাকিলিস হিল ব্যবহার করা হচ্ছে। যেমন আমাদের এখন কি মাস চলতেছে? আগস্ট মাস চলতেছে না?
আগস্ট মাস চলতেছে, কিন্তু এই আগস্ট মাসটা কি জানো তোমরা কোথায় থেকে আসছে? এটা মূলত একটা গ্রিক যে দেবতা ছিল, সরি, রোমান একজন রাজা ছিল অগাস্টাস সিজার, এই অগাস্টাস সিজার থেকে মূলত আমাদের এই অগাস্ট শব্দটা আসছে। বুঝতে পারছো? মানে কোনো ব্যক্তি অথবা কোনো চরিত্র থেকে যে নামটা বা কোনো চরিত্রের সাথে যে নামটা যুক্ত হয়, ওই যে প্রসেসিং একটা ওয়ার্ডের, ওইটা মূলত অ্যাফোনিমস। এটা একটু ব্যতিক্রম। বুঝতে পারছো? এটাকে বুঝছো? যেমন তোমরা কি সেকেন্ড ইয়ারে পড়ছো না এলিজাবেথিয়ান এজ, পড়ছো কি না? এখন এই এলিজাবেথের যে এজটা, এই এজটা কোথায় থেকে আসছে? মানে কুইন এলিজাবেথ থেকে ওই এলিজাবেথের নাম অনুসারে আসছে। এলিজাবেথিয়ান একটা এজ আছে না, এলিজাবেথান এজ। এখন এই এলিজাবেথিয়ান যে এজটা আছে, এই এলিজাবেথিয়ান এজটা কার নামের সাথে সংযুক্ত? কুইন এলিজাবেথের সাথে। তারপর আরেকটা আছে না ভিক্টোরিয়ান এজ, এই ভিক্টোরিয়ান এজটা কার নামের সাথে সংযুক্ত? কুইন ভিক্টোরিয়ার সাথে। তো ওই রকম যে একটা ওয়ার্ড যে অন্য অন্য ব্যক্তি মানে কোনো ব্যক্তিত্বে অথবা কোনো চরিত্রের সাথে জড়িত হয়ে নামগুলি আসছে, এটাই মূলত আমাদের অ্যাফোনিমস। বুঝতে পারছো? এটা কি অ্যাফোনিমসটাকে ক্লিয়ার? এখানে এসে আমি অ্যাডামস অ্যাপল দিছি, তোমরা কি এলিজাবেথিয়ান এজ দিতে পারো, ভিক্টোরিয়া মানে ভিক্টোরিয়ান এজটা দিলে কি হবে তখন? কুইন ভিক্টোরিয়া অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়া থেকে কি করতে এই নামটা আসছে। বুঝতে পারছো? অ্যাফোনিমসটা কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা নেক্সট আগাই। এখন দেখো যে কিছু কিছু ওয়ার্ড কি কুইনেস, কিছু কিছু ওয়ার্ড আমরা জানি না আমরা কেন ব্যবহার করি, কিন্তু এটা কি ব্যবহার করা আসছে। যেমন ফেসবুক, এটার কি অরিজিনটা কি আমরা কি জানি? আমরা জানি না। যে একটা অ্যাপ তৈরি করছে, এই অ্যাপটা তৈরি করার পর কি এটার নাম দিয়েছে ফেসবুক। একটা ওয়েবসাইট গুগল, এটা কি তৈরি করে নাম দিয়েছে গুগল, তো আমরা এটাকে গুগল বলেই জানি। এটা একটা অ্যাপস তৈরি করে নাম দিয়েছে ফেসবুক, আমরা এটাকে ফেসবুক বলে নামে জানি, টুইটার নামে জানি। এরকম আছে না অনেক ওয়েবসাইট। যেমন কি হোয়েন এ কমপ্লিটলি নিউ ওয়ার্ড ইজ ক্রিয়েটেড উইদাউট ফর্মিং ইট ফ্রম অ্যানাদার ওয়ার্ড ইট ইজ কল কুইনেস। মানে কি কোনো অন্য কোনো ওয়ার্ড থেকে এটা তৈরি হয় না, এটা অন্য কোনো ওয়ার্ড থেকে তৈরি হয় না। যখন কোনো একটা ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ড থেকে তৈরি হয় না, তখন এটাকে কুইনেস বলা হয়। যেমন কি ইয়াহু, এগুলি কি ওয়েবসাইটের নাম। ইয়াহু, তারপর হইছে গুগল, এখানে হচ্ছে আমি জিপার বলছি, আরো অনেক জিনিস আছে। যেমন কি জেরক্স, এই যে এটাকে কুইনেসটাকে ক্লিয়ার হয়েছে? জিরক্স, জিরক্স বলতে কি আমরা বুঝাই যে কপি করা যে ব্যাপারটা, এটাকে বুঝাই না? এখন এই ওয়ার্ডগুলি কোথায় থেকে আসছে, এটা কিন্তু অরিজিন নাই, কিন্তু এই ওয়ার্ডগুলি ওয়াইডলি কি হচ্ছে ইউজড হচ্ছে, তখন হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলিকে পাই। বুঝতে পারছো? এই ওয়ার্ডগুলির অরিজিন নাই, যে গুগল, ইয়াহু, ফেসবুক, জিপার, জেরক্স। বুঝতে পারছো? ওকে। এখন বরোয়িং, বরোয়িংটা কি? হ্যাঁ, কুইনেসটা অনেকটা আরবিটারিনেসের মতো বলতে পারো। বরোয়িংটা তো বুঝো। হ্যাঁ, হিরোইনও হবে, হিরোইনও হবে, অনেক ওয়ার্ড আছে। দেখো বরোয়িং মানে কি? ধার করা। ধার, এই প্রশ্নটা লাস্টে করবা, যে ক্লাস মেইনটেনিং অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্টিং ক্লাসটা শেষে করবা। আরেকটা পয়েন্ট আছে, এটার পরে এসে আমাদের ডিসকাশন শেষ হবে, পরে করবা। আচ্ছা, এখন দেখো বরোয়িংটা কি? বরোয়িং মানে কি? ধার করা। বড়ো মানে কি? ধার করা। তো বরোয়িংটা কি? ধার করা। এখন কি হোয়েন আ ওয়ার্ড ইজ বরোড ফ্রম অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দিস প্রসেস ইজ কল্ড বরোইং। যখন একটা ওয়ার্ড অথবা একটা শব্দ অন্য ভাষা থেকে নেওয়া হয়, তখন এটাকে কি বরোইং বলা হয়। আমরা জানি বাংলা ভাষাতে অনেক অনেক শব্দ আছে যেটা অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে। তো সিমিলারলি কি ইংরেজিতে অনেক ওয়ার্ড আছে, যেমন কি অ্যালজেব্রা,
অ্যালজেব্রা যে শব্দটা, এই শব্দটা মূলত একটা অ্যারাবিক শব্দ, কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু অ্যালজেব্রাটা ব্যবহার করি। পিৎজা এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, কিন্তু আমরা ইংরেজিতে কিন্তু এটা ব্যবহার করছি, মানে ইটালিয়ান ওয়ার্ড থেকে আমরা কি এটাকে ধার করে নিয়ে আসছি। বুঝতে পারছো বোরিং ব্যাপারটা? আরেকটা শব্দ আছে যেমন কি চাউমিন, একটা মানে পরিচিত একটা শব্দ, এটা কি একটা চাইনিজ ভাষার ওয়ার্ড? চাইনিজ। এই যে বিভিন্ন মানে ভাষা থেকে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা যে শব্দগুলি নিচ্ছি, এই শব্দগুলি মূলত কি বোরিং এর প্রসেসিং এর মধ্যে পড়ে। তোমরা অনেক দিতে পারো, যেমন টাই টাই না, যে ডেমোক্রেসি একটা শব্দ, ডেমোক্রেসি একটা শব্দ, এই ডেমোক্রেসি শব্দটা মূলত একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সরি একটা গ্রিক ওয়ার্ড। তো অন্য ভাষা থেকে যে আমরা ভাষাগুলি মানে ওয়ার্ডগুলি নিচ্ছি, এটাই মূলত বোরিং। বুঝতে পারছো? এখন লাস্ট ওয়ান, লাস্ট, অনেক বই অনেকগুলি আছে, কিন্তু এখানে যে মানে ডিসকাশনগুলি আছে এগুলি হচ্ছে মূলত মেজর, যে রিডুপ্লিকেশন, রিডুপ্লিকেশন। এখানে রিডুপ্লিকেশনটা কি? Reduplication refers to the process of word formation which makes repetition of all or part of a root word to form a new word. এখানে মূলত আমাদেরকে মানে ওয়ার্ডের যে কথাটা আছে, এই মেন কথা দিয়ে আমরা কিছু একটা জিনিস বুঝবো। যেমন কি ঘড়ির মধ্যে শব্দটা কিরকম হয়? টিক ট্যাক, এরকম একটা শব্দ হয়। তো এই যে টিক ট্যাক, এই শব্দটা আমরা কোথায় থেকে? ঘড়ির সাউন্ড থেকে আনছি, মানে ঘড়ির সাউন্ড থেকে আমরা এটা আনছি। ঘড়ির মধ্যে ওই রকম সাউন্ড হয়, তো টিকটেক। আবার যেমন আমরা হাসি, লাফিং, এই লাফিং এর ইয়াটা কি হয়? হা হা। এই রিডুপ্লিকেশন মানে হলো আমরা যখন কোনো একটা সাউন্ড কি করি? কপি করি। কি করে? কপি করি। বুঝতে পারছো? আর রিডুপ্লিকেশনের ব্যাপারটা এটা হলো যখন আমরা একটা সাউন্ড কপি করি। যেমন কি কুকুর কিভাবে ডাকে, আমাদের এখানে কুকুর ডাকতেছে, কুকুর কিভাবে ডাকে? কুকুরের যে একটা সাউন্ড আছে, ওই সাউন্ডটা কি কুকুর থেকে আসছে, মানে কুকুরের সাউন্ড থেকে আমরা নিছি ওই ডাকটা। এই যে বিভিন্ন জিনিসের সাউন্ড থেকে, অথবা চিৎকার হতে পারে, চিৎকারের মানে এক্সপ্রেশনটা কীরকম হয়। তারপর হলো যে আমরা হাসি, এটা কি হা হা শব্দ হয়। এই যে ওই রকম যে সাউন্ড থেকে যে ওয়ার্ডগুলি নেওয়া হয়, এটা মূলত আমাদের কি রিডুপ্লিকেশন। বুঝতে পারছো? হ্যাঁ, কোনো শব্দের অনুকরণে যে শব্দগুলি নেওয়া, হ্যাঁ ক্যাট অনেক দিতে পারে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছিল ক্লাস মেইনটেনিং, আচ্ছা দ্য ক্লাস মেইনটেনিং ডেরিভেশন অনেস্ট ডিসঅনেস্টি, ডেরিভেশনের জায়গায় অনেস্ট ইজ, হ্যাঁ অনেস্ট হলো একটা অ্যাডজেক্টিভ, ডিসঅনেস্টি হলো একটা নাউন। আচ্ছা আমি দেখি আমি কি করছি এখানে। আচ্ছা এটা ডিসঅনেস্ট হবে, এটা হলো ডিসঅনেস্ট হবে। ক্লাস মেইনটেনিং এর ব্যাপারটা আমি মানে ওয়াইটা লাগাই ফেলছিলাম। এখানে কি এই যে একজন একটা প্রশ্ন করছে যে অনেক দুক্ষণ থেকে এটা কি করতেছে মানে বলতেছে, কিন্তু আমি বলতেছিলাম ক্লাসের পর যে অনেস্ট এটা একটা কি অ্যাডজেক্টিভ। এখন এটাকে আমরা ক্লাস মেইনটেনিং ডেরিভেশনের মধ্যে পড়ছে, তার মানে আমরা এটাকে আবার যে একটা ওয়ার্ড তৈরি করবো, এটাকে আমাদের অ্যাডজেক্টিভই হতে হবে। এখন এই অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ডিস লাগাই ফেলি, তখন কি এটা ডিসঅনেস্ট হয়েছে, মানে আমাদের অ্যাডজেক্টিভই থাকলো কিন্তু অর্থের পরিবর্তন হয়েছে আর কি, কিন্তু ক্যাটাগরিটা কিন্তু সেম থাকছে। আমি মনে হয় ওয়াইটা মানে বা ট্যাপ লেগে পড়ে গেছিল। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? মর্ফ এলো, মর্ফ এটা হচ্ছে মানে নেক্সট ক্লাস, মানে আগামীকালকে পড়াবো মর্ফ। আর এসে মর্ফটা কি? আচ্ছা মর্ফটা বলি, আমরা ওই দিন কি পড়ছিলাম একটা ধারণা দিয়ে রাখি, আজকের ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে না? আচ্ছা দেখো, ক্লাস শেষ, মোটামুটি ক্লাস শেষ, শুধু একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো। মর্ফটা কি? মর্ফ হলো
মরফিমের যে একটা ফিজিক্যাল মানে রিপ্রেজেন্টেশন, ওইটা মূলত মরফস। এই যে দেখো মরফসটা কি, এনি ফোনেটিক শেপ অর রিপ্রেজেন্টেশন অফ এ ফোনিম ইজ এ মরফ। মানে কি লিখিত যে রূপটা, মরফিমের লিখিত যে রূপটা, এটা মূলত হইছে মরফস। বুঝছো, মরফিমের লিখিত রূপটা, ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা, এটা মূলত মরফস। আর আমরা কিন্তু অ্যালোফোন শব্দটা পড়ছিলাম, মনে আছে কিনা? অ্যালোফোনস, যে এক একটা সাউন্ড অথবা এক একটা ফনিম কি এক এক জায়গায় এক এক রকম ভাবে উচ্চারণ হয়। তো অ্যালোমর্ফটাও প্রায় সেম। এটাই আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আর অ্যালোফর্মের তোমাদের পার্ট বিতে একটা প্রশ্ন আছে যে কিছু কিছু ওইখানে কি দেওয়া হচ্ছে, কিছু কিছু উদাহরণ দেওয়া হয়েছিল, তোমাদের ওই শর্টটা বুঝতে প্রবলেম হইতে পারে। তো নেক্সট ক্লাস মানে আগামীকাল আমি ওইটার উপরে মানে সংক্ষিপ্ত একটা ক্লাস নেব আগামীকাল, বুঝতে পারছো? এলোমর্ফটাই পড়াবো কালকে, বুঝতে পারছো? আর মূলত এলোমর্ফটা পড়লে আমাদের মরফোলজির যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। সবচেয়ে আমাদের কম টাইম কিন্তু এই মরফোলজিতে লাগছে, বুঝতে পারছো? এখন আজকের ক্লাসের কারো কোনো বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা বলো। মরফোলজিটা আমি বলছি না, আমি মরফোলজিটা যে আমি থার্ড ইয়ারে থাকতে পড়ছিলাম ওইখানে আজকে তোমাদের পড়াইছি। শুধু একবার শুধু আমি যে এখানে মানে সবগুলো ইনফরমেশন সেট করলাম, শুধু এটা করছি। মানে মরফোলজিটা ইজি, এটা আমার মানে বেশি পড়তে হয়েছে না। আমি যে থার্ড ইয়ারে সেই পড়ছিলাম আর এখন তোমাদের পড়াইছি, এই যে পড়া। এটা হচ্ছে ইয়াহু, জিপার, এগুলো হচ্ছে তোমাদের ওই যে বলছি যে কি এই ওয়ার্ডগুলি কেন ইউজ করা হয় এটা আমরা জানি না, কিন্তু এটা ট্র্যাডিশনাল ইউজ করা হয়েছে তাই আমরা এটাকে বলি। এখানে ইয়াহু জিপার না দিয়ে তুমি গুগল দিতে পারো, ফেসবুক দিতে পারো, তোমার ইচ্ছে। এখানে হচ্ছে ইয়াহু আর জিপারের মাঝে একটা ড্যাশ পড়ছে, এই ড্যাশটা না দিয়ে তুমি একটা কমা দিবা। অ্যাব্রিভিয়েশনটা কি কোনো একটা ওয়ার্ডকে যখন আমরা সংক্ষিপ্ত আকারে লিখি সেটাকে মূলত অ্যাব্রিভিয়েশন বলা হয়। এখন এই অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আমাদের কি হয়েছে, আমরা শুধু রিটেনে মানে লিখিতভাবে শুধু লিখতে পারি, কিন্তু আমরা যখন কথা বলি তখন কিন্তু আমাদের ফুল ফর্মটা লিখতে হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, মিস্টার মিস্টার। এখন এই মিস্টার কি আমরা মিস্টারের শর্টলি আমরা বললে কি বলি, এম আর একটা ডট দেই, এটা মিস্টার। কিন্তু আমরা যখন এটা কাউকে বলি মিস্টার অমুক মিস্টার তমুক, তখন কিন্তু আমরা মিস্টার কথাটা কিন্তু ফুলে বলতেছি, বুঝতে পারছো? অ্যাব্রিভিয়েশনটা হলো আমরা লিখিতভাবে লিখতে পারবো, কিন্তু এটা আমরা বলার সময় কি ফুল বলতে হবে, অ্যাব্রিভিয়েশন। আর এটা একটা সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে হয়। আচ্ছা, আরেকজন কি বলছিল, অ্যাক্রোনিমস। অ্যাক্রোনিমসটা হলো কি, অ্যাক্রোনিমসটাও কি আমাদের অ্যাব্রিভিয়েশনের ক্যাটাগরির ভিতরে পড়ছে, কিন্তু অ্যাক্রোনিমসটা হলো আমাদের কয়েকটা ওয়ার্ডস, যেমন দুই বা তার অধিক ওয়ার্ডস একসাথে যখন মিলিত হয় কি একটা বড় একটা সেন্টেন্সের মতো তৈরি করে, কিন্তু আমরা এটাকে কি সংক্ষিপ্তভাবে বলতে চাই, তখন প্রতিটা ওয়ার্ডসের প্রথম শব্দগুলো নিয়ে কি আমরা একটা সংক্ষিপ্ত ফর্ম বানাই। যেমন বাংলাদেশ সিভিল সার্ভিস, এটাকে আমরা কি বলছি, বিসিএস। এই যে বাংলাদেশের বি নিছি, সিভিলের সি নিছি এবং সার্ভিসের এস নিছি, তো সবগুলো মিলিয়ে কি হয়েছে, বিসিএস। বুঝতে পারছো অ্যাক্রোনিমসটা? ক্লিয়ার? বলো। ডেরিভেশন এন্ড কনভারসেশন এর মধ্যে কনভারসেশনটা কই পাইলা? বানানটা মনে ভুল করছো, কনভারশন মনে হয়। ডেরিভেশনের মধ্যে হইছে তোমাদের কি হইছে, পিছন দিক দিয়ে হইব। কি বলছে না, এটা হচ্ছে তোমার যে মেইন ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের মধ্যে হবে। এটা যে তোমার সাফিক্স হইতে পারে, প্রিফিক্স হইতে পারে, মানে প্রথম দিক দিয়ে হতে পারে, পিছন দিক দিয়ে হতে পারে ডেরিভেশনের মধ্যে। আর একটা কি বলছো, আর কনভার্সনটা হলো কি, কনভার্সনটা হলো যে এক একটা ওয়ার্ড, যেমন কি আই এম হ্যাপি, একটা ওয়ার্ড লিখছি, লেখো কেউ একজন, লেখো তো আই এম হ্যাপি, লেখো কমেন্টে আই এম হ্যাপি লেখো একজন। আই এম হ্যাপি লেখো একজন। আচ্ছা, এখন আই এম হ্যাপি
মানে কি এখানে যে আই এম হ্যাপিটা লেখছে, এখানে কিন্তু আমি এর নাম হ্যাপি মানে বলতে মানে কি আমি খুশি এটা বলতে পারি। তার মানে এই হ্যাপিটা কি এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কিন্তু যদি আমি বলি মাই নেম ইজ হ্যাপি, তখন কি হ্যাপিটা কিন্তু আমার নাম, তখন কি হ্যাপি কিন্তু তখন নাউন হিসাবে কাজ করে। এখন দেখে হ্যাপি কিন্তু একটা ওয়ার্ড, প্রতিটা বানান কিন্তু ঠিক আছে, কিন্তু অবস্থান বুঝে কিন্তু এটার কি পজিশনটা কিন্তু পাল্টানো হয়েছে। কখনো আমি কি এটাকে নাউন হিসাবে ব্যবহার করছি, আবার কখনো এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করছি। বুঝতে পারছো কোয়েনেজের ব্যাপারটাকে? বুঝতে পারছো যে একটা ওয়ার্ডই এর পজিশন অনুযায়ী কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটাই মূলত কুইনেস। ডেরিভেশনের বদলে কি এফিক্সেশন লেখা যাবে? না, এফিক্সেশন আর ডেরিভেশন এটাই আমি এখানে যেভাবে লিখছি তোমরা এভাবে লিখবা। আর এফিক্সেশনটা মূলত সব বেশি ক্ষেত্রে কি করে না ইউজ করে না, এটাকে মূলত বাউন্ড মরফিংটাই ব্যবহার করা। কিন্তু তোমরা বোঝার জন্য শুধু আমি এখানে এফিক্স কথাটা উল্লেখ করছিলাম, যে এফিক্সের ভিতরে কি পড়ছে, প্রিফিক্স, ইনফিক্স এবং সাফিক্স। বুঝতে পারছো? যার প্রশ্ন ছিল তার কাছে কি ক্লিয়ার হয়েছে ব্যাপার? যার কাছে মানে ক্লিয়ার হয় নাই তার কাছে কি এখন ক্লিয়ার হয়েছে যে একটা ওয়ার্ড তার পজিশন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে, কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, 6-5-6টা যখন তোমাদের 5 বলবে তখন মানে জয়টা মেনশন করে তো অতটা দিবা, আর আদারওয়াইজ তোমরা 7টা 8টা এরকম দিবা। সবগুলো কিন্তু ইজি। মূলত হচ্ছে তোমাদের যেগুলো ইজি লাগে তোমরা ওইগুলি দিবা, ইজিগুলি দিবা। যে পেস্ট লাগতে পারে ওইরকম, যেমন অ্যাফোনিমসটা কিন্তু পেস্ট লাগতে পারে, অ্যাফোনিমস। তো এই অ্যাফোনিমসটা তোমরা স্কিপ করতে পারো, আর যারা দিতে পারো তারা দিবা। মানে পরীক্ষার ক্ষেত্রে তোমরা যতটা পারো অতটাই দিবা। ওখানে যে মানে তোমরা কি আনসার না করে কখনো মানে হল ছাড়বা না। যতটুকু তোমাদের নলেজে আছে এই প্রশ্ন রিলেটেড যতটুকু তোমাদের নলেজে ইনফরমেশন আছে তোমরা অতটুকুই পারলে কি করবা, লিখে আসবা। এখন যাদের কাছে যে সবগুলি যদি একটু লোড হয়ে যায় তারা 7-8টা শিখবা, আর যদি প্রশ্নের মধ্যে 5টা মেনশন করে তাহলে 5টা দিবা। বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে কি ক্লাসটা অফ করে দিব? হ্যাঁ, এক্সাম নিব আমি কালকে, রুটিনটা দিব কালকে আমি রুটিন, কারণ রুটিনটা আমি মানে একটু বসে একটু অবজার্ভ করতে হবে, কারণ আমি ফাইনাল ইয়ারের কি হ্যান্ড নোটের কাজ করতেছি। তো হ্যান্ড নোটের কাজ নিয়ে একটু অনেক লুটে আসছি, একটু শেষের দিকে কাজটা আছে। তো তো ভাবছিলাম আজকে শেষ হয়ে যাবে, আজকে শেষ হয় নাই। তো কালকে মনে হয় শেষ হবে, দেখি। তারপর আমি তোমাদের রুটিন সিলেবাসটা দিব। আর সিলেবাসটা প্রথমত আমি প্রথম পড়ানোর থেকে নিব, প্রথম দিক থেকে নিব, তারপর আস্তে আস্তে পরের ধাপে যাব। বুঝতে পারছো? আমার কথাটা কি ক্লিয়ার আয়েশা সিদ্দিকা? আমার কথাটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো আমি কি বলছি? মূলত তোমাদের সিলেবাস আমি কোন প্রশ্ন, অবশ্যই যেগুলি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করাবো, যাতে পরীক্ষায় তোমরা কখনো মানে কি একটু ভুল না করো। সেটা যেগুলো তোমাদের আসবেই ওইগুলো আমি সব তোমাদেরকে কিন্তু আগে পড়া দিচ্ছি। আর শীঘ্রই তোমাদের ক্রিটিসিজমের কোর্সের অ্যানাউন্সমেন্ট আসবে 31 তারিখে বা 1 তারিখে। আচ্ছা ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই আর? থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আর তোমাদের কিন্তু কথা ছিল কি যে লিঙ্গুইস্টিক্স এবং ক্রিটিসিজমের সাথে আমি ড্রামা শেষ করাবো, কিন্তু আমি কিন্তু ড্রামা কিন্তু প্রায় কি শেষ 3টা শেষ করে ফেলছে। শুধু আর 2টা বাকি আছে, 2টা অবশ্যই মানে লিঙ্গুইস্টিকের ভিতরে শেষ করাই ফেলবো না, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই তোমাদের আগে হয়েছে ইম্পর্টেন্টগুলি পড়াবো, তারপর হয়েছে তোমাদের মানে পরবর্তীতে, কারণ অনেকেই কি দেখবা যে সেট সাজেশন পড়ছে। আমি নিজে সবসময় কি করি
সেট সাজেশন মানে সবগুলি পড়তাম, শুধু ফাইনাল ইয়ারে সেট সাজেশন ফলো না করে সাজেশন ফলো করছিল ফাইনাল ইয়ার, কিন্তু আগের প্রতি ইয়ারে কিন্তু আমি ফুল সেট সাজেশন পড়তাম, প্রশ্ন শর্ট, ব্রড, ব্রিফ তো সবসময় অলওয়েজই পড়ি সবগুলো, তো এরকম পড়তাম। বুঝতে পারছো, এটা হচ্ছে অনেকের অভ্যাস যে ইয়া কি সেট সাজেশন পড়ে, কারণ এই যে একটা মাইন্ডে একটা কি লেকিংস থাকে যে আসলে আসবে কিনা একটা দ্বিধাই থাকে, তাই সবগুলো পড়তাম। কিন্তু এমনকি অনেকের দেখি যে সবগুলো পড়তে চাই, তাই কি সবগুলো মানে থাকতেই হবে নোটে, এনাফ কিন্তু প্রশ্ন দেওয়া হয়, তারপরেও কিছু পাবলিক আছে যে তাদের সব দিতেই হবে। বুঝতে পারছো, তাই আমরা তোমাদের সাজেশনটা মনে হয় যে থার্ড ইয়ারের ফাইনাল যে সাজেশনটা দেওয়া হবে সেটা সামনের মাসে আমরা দিতে পারি। তার আগে হয়েছে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে পড়াবো, সেটা হয় ড্রামা আমরা রানিং মানে পড়া দিচ্ছি, কিছু ক্লাস 3টা ক্লাস নিলাম, লিঙ্গুইস্টিক কিছু পড়া দিয়েছিলাম। ওইটা কিন্তু ওই যে একটা প্রশ্ন ছিল কিনা অ্যাসিমিলেশন আর এলিশন, এই প্রশ্নটা কিন্তু শিখে ফেলবা, যেহেতু এটা ক্লাস হয়ে গেছে এটা কিন্তু তখনই শিখে ফেলে তোমাদের জন্য ইজি হবে। বুঝতে পারছো, এখন আজকের পড়াটা কি ওয়ার্ড ফরমেশন, এখন আজকে যদি তুমি ওয়ার্ড ফরমেশনটা ঠিকভাবে পড়ো তাহলে কিন্তু ওয়ার্ড ফরমেশনের যে ব্রড প্রশ্নটা আছে এটা কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা কিন্তু ওইভাবে যে টপিকটা যেই দিন পড়েছো তোমরা ওই দিনে চেষ্টা করবো ওই টপিকটা ক্লিয়ার আউট করার জন্য। আর যদি কখনো কোনো প্রবলেম ক্লাস থাকে ক্লাস দেখতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো, বা গ্রুপে বলতে পারো। আর গ্রুপে মানে বললে দেখি অনেক সময় কি অনেকে রেসপন্স করো না, এটা কিন্তু রেসপন্স করবা। রেসপন্স হলে কি তুমি যে জিনিসটা জানো হ্যাঁ সেই জিনিসটাকে আরও পাকাপুক্ত হয়। বুঝতে পারছো, পাকাপুক্ত হয়। তুমি যখন একটা জিনিস অন্য জানতে চাচ্ছে তুমি যখন সেটাকে কি করবা মানে বলবা, তখন এটা তোমার জিনিসটা কি তোমার ইনফরমেশনটা কি তুমি অন্যের মাঝে ছড়াচ্ছ, প্লাস তোমার যে নলেজটা কিন্তু আরও বাড়বে। তো এটা কিন্তু করবা। অনেক সময় দেখি তোমরা মানে একজন জিজ্ঞেস করলে মানে অনেক সময় মনে হয় একদিন না দুদিন দেখছিলাম, আমার তখন রাগ হয়েছিল খুব, যে ওদের তো বলছিলাম যে তোমরা একে অন্যের হেল্প করবা। আর যদি তোমরা কি মানে হেল্পের মানে তোমরা কিছু বুঝতেছ না তখন তো আমি এসে অবশ্যই রিপ্লাই দিব। আর যদি তোমরাই এটাকে সলভ করে ফেলতে পারো তখন তো আমি কিছু বলবো না, ঠিক? আচ্ছা হ্যাঁ, ফোর্থ ইয়ারের কোর্সটা সামনের মাসে ক্রিটিসিজম শুরু করতে পারি, কারণ সব কিছু থার্ড ফোর্থ তো আমি করাবো, তো সব কিছু একসাথে করালে কি আমার লোড হয়ে যাবে, ক্লাসের সময় পাবো না। বুঝতে পারছো, আর তোমাদের ক্রিটিসিজমটা শুরু করলে সেটা হলে শনি সোম বুধ থাকবে, কারণ যেহেতু তোমরা লিঙ্গুইস্টিক করতেছো রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, ভালো রেজাল্টের জন্য যে ইম্পর্টেন্ট কোটেশন আছে ওইগুলো পড়লে ভালো হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে, আচ্ছা হ্যাঁ অবশ্যই, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমাদের ফরজ কাজ, ফরজ নফল সুন্নত এগুলো তো বুঝো, যে ফরজ কাজগুলি কি যেটা হলো তোমাদের পড়তেই হবে, পড়তেই হবে। তো এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা কি মানে ইম্পর্টেন্ট এগুলি আসেই, তো ওই প্রশ্নগুলো তোমাদের পড়ে রাখতে পারবা। আর কিছু কিছু ক্ষেত্রে কি করে যে এক্সামিনাররা কি করে যে কিছু প্রশ্ন একটু উল্টায় দেয়, অথবা তোমাদের ট্র্যাডিশনাল যে শব্দগুলি থাকে মানে প্রশ্নগুলি থাকে এই প্রশ্নগুলি কি তারা ইউজ না করে নতুন নতুন শব্দ ইনক্লুড করে। তো ওইটা কি তোমাদের যাদের বেসিক ভালো তারা কিন্তু ওইটা দিতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তোমার যদি ফরজ কাজ এটাই মনে হয় তুমি এটা করতে পারো, সমস্যা নেই, আমাদের দাওয়াত দিও তাহলেই হবে। হ্যাঁ, এখানে কি তুমি ইসরাত জাহান বিথি তুমি কি ফোর্থ ইয়ারের? আচ্ছা ঠিক আছে, আর মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, তো ক্লাসটা ক্লোজ করে ফেলে। আর তোমরা এটাকে আজকেই ক্লিয়ার আউট করে ফেলবা। আর কালকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত হবে, শুধু অ্যালোমরফসের যে ব্যাপারটা ওইটাই কালকে একটু পড়াবো। বুঝতে পারছো, ওইটাই কালকে পড়াবো যাতে আমাদের এই উইকে আমাদের মরফোলজি একদম ক্লোজ হয়ে যায়। পরে থেকে পরবর্তীতে আমরা সিনট্রেক্স পড়বো। আর পরবর্তী শুক্রবারে আমাদের একটা স্ট্রেসের একটা প্রশ্ন বাকি আছে, ওইটা পড়বো। বুঝতে পারছো, এখন এই মরফোলজির ভিতরে আমি স্ট্রেসটা ঢুকাবো না, পরবর্তীতে এটা কভার আপ করবো। ওকে, সবাই ভালো থাকবা আর সবাই রেগুলারিটি মেনটেন করবা।
আর যদি কারো কোনো প্রবলেম হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, মেসেঞ্জারে নক দিলে অবশ্যই মানে অনেক লেট হবে আমার রিপ্লাই দিতে, আমি মেসেঞ্জারে কম থাকি। আর হোয়াটসঅ্যাপে মানে রিপ্লাই হোয়াটসঅ্যাপ তো আমার সব সময় থাকে। তো ওইটা হলো আমি মানে যখনই ফ্রি পাবো তোমাদেরকে রিপ্লাই করব। আর মেসেঞ্জারটা কি আমার আইডিটা আমি মানে লগ আউট করে ফেলি, তো তাই আমি দেখি না। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবা, ভালো করে পড়াশোনা করো। এটাই, আর কিছু চাই না আমি তোমাদের থেকে, শুধু ভালো করে পড়াশোনা করো এটাই চাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।